তোমরা যে কোর্সের জন্য আজকে আমরা আলোচনা শুরু করেছি সেটা হলো প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন। আগামী 11 জুলাই সন্ধ্যা রাত 9টায় শুরু হবে আমাদের 49তম বিসিএস প্রিলিমিনারির দ্বিতীয় পর্বের ক্লাস। 49তম বিসিএস এ যারা ভর্তি হবে আমাদের কোর্স ফি মাত্র 2000 টাকা। আর সেই 2000 টাকার ভিতরে তোমরা আমার লেখা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী, তারপরে আন্তর্জাতিক বিষয়াবলী, এরপরে ভূগোল ও পরিবেশ, নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন, এই 4টি বই তোমরা ফ্রি পাবে ডেলিভারি সহ। তো আমরা চেষ্টা করব যে তোমাদেরকে এই বইয়ের উপরে সাধারণ জ্ঞান যেহেতু পরিবর্তন হয়, তাই সেই জন্য গতি 15 দিন অন্তর অন্তর তোমরা এটার সাথে হালনাগাদ তথ্য পাবে। আর হলো আমরা এই ক্লাসে যেমন অঙ্ক ক্লাসে পাবে তোমরা হলো তহিদুল ইসলাম, যিনি 17তম নিবন্ধনে প্রথম স্থান অধিকার করেছে। ও তোমাদের অঙ্ক ক্লাস দিবে। দ্বিতীয়ত হলো বাংলা ব্যাকরণের ক্লাস নেবেন হলো মল্লিক স্যার, তোমরা হয়তো মল্লিক স্যারকে অনেকেই চেনো। ইংরেজি গ্রামার পড়াবেন 2 জন টিচার, আমাদের পাশেই আছে হাসমত আলী স্যার, উনি পড়াবেন একটা পোর্শন, এম এ হামিদ পড়াবেন আরেকটি পোর্শন। তারপরে আমরা বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞান, এইটা পড়াবো আমি ফারুক আহমেদ, এবং আব্দুল মালেক তিনি পড়াবেন হলো দৈনন্দিন বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি। তোমরা আশা করি আমাদের অ্যাপসটা দেখেছো, অ্যাপসে একটু ত্রুটি আছে, সেটা যেহেতু প্রথম আগামীকাল এটা সংশোধন হয়ে যাবে। তোমরা সেখানে 4টা আর একটা যে বিষয় আমরা শুরু করব সেটা হলো প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্স। প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্সে যারা অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার নিউ, এদের বাইরে সেখানে কাউকে নেওয়া হবে না। সেখানে বিসিএস এর কোনো আলোচনা হবে না। বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য যে মানসিকতা সৃষ্টি করা দরকার, তার জন্য যারা দরকার সেটার জন্য আমরা অন্তত 150 থেকে 200 ঘন্টা একটা কোর্স প্ল্যান করেছি এবং সিলেবাস তৈরি করেছি নিজে, সেটার উপরে ভিত্তি করে পড়ানো হবে। আর একটা হলো তোমরা এইটা পরীক্ষা দেবে, কেউ হয়তো 47 বিসিএস পরীক্ষা দেবে, তারপরে কেউ ব্যাংক জব দেবে, ইত্যাদি ইত্যাদি। এই যে নবম দশম ক্যাডার থেকে শুরু করে 20তম ক্যাডার পর্যন্ত, গ্রেড পর্যন্ত, নবম দশম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, সে পর্যন্ত আমরা যেমন কে ফোন দিল ডিলিট করে দেন, সে পর্যন্ত আমরা একসাথে পড়াবো। যেমন তোমাকে আলাদা ব্যাংক জবের কোচিং করতে হবে না, আলাদা বাংলাদেশ ব্যাংকের রেডি কোচিং করতে হবে না, তোমাকে আলাদা এনএসআই কোচিং করতে হবে না, আলাদা তোমাকে এই কোনোটাই কোচিং করতে হবে না। টোটাল আমরা একটা সুন্দর কোর্স প্ল্যান করেছি। একটা কোর্স প্ল্যানের মধ্যে আমরা পুরো বিষয়টাকে নিয়ে এসেছি, যাতে করে সেখানে একটা জায়গায় তোমাদের সবকিছু দিয়ে দেওয়া যায়। সে কারণে আমরা কি করিনি, আলাদা আলাদা পড়াবো, একটা জায়গা পড়াবো। সেটার জন্য আমরা 18 জুলাই সন্ধ্যা 7:30 এটা আমরা ক্লাসটা শুরু করব। তো যাই হোক, এই হলো বিষয়। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে আমরা যারা টিচাররা তোমাদেরকে পড়াবো, তোমরা মনে রাখবে সেটা হলো আমি জানি না। দার্শনিক সক্রেটিস বলেছেন আমি জানি না তা আমি জানি। যখন তুমি জানবে যে আমি জানি না তা আমি জানি, তখনই তুমি সেটা জানার জন্য আমাদের সাথে কথা বলো, যোগাযোগ করো, ক্লাসে কথা বলো, তো বন্ধুর সাথে কথা বলো, তো ইউনিভার্সিটি টিচারের সাথে কথা বলে, যে কোনো কথা বলে
জানার চেষ্টা করো। যত জানবে তত তোমার স্মার্টনেসটা বাড়বে, আর যখন তুমি স্মার্টনেসটা বেড়ে যাবে তখন তোমার আত্মবিশ্বাসটা বাড়বে। এই আত্মবিশ্বাসী ছেলেমেয়েরা কখনোই পিছনে পড়ে থাকে না, তারা এগোয়। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হলো, এই পর্যায়ে এসে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার বিশেষ করে প্রাইমারিতে রিটেন আমরা পড়াবো, সেখানে যেহেতু ইন্টিগ্রেটেড সিলেবাস দেওয়া আছে, অন্য সাবজেক্টগুলো নিয়ে আমরা বলতে পারবো না, ওটা সম্ভব না। আর যদি সম্ভব হয় তাহলে টিচার ঠিক করতে হবে, তো সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, দেখা যাক কি দাঁড়ায়। তো তোমাদের ওখানে যেহেতু অ্যাপসে 4টা বিষয় আমার বলা আছে, তোমরা দেখো যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে কথা বলো, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লাসে কথা বলবো। তো যাই হোক, আমি তোমাদের সাথে আজকে শুধু এখন সিলেবাস এটা দিচ্ছি, রুটিনটা কিছুক্ষণ পর তোমাদের গ্রুপে লিখে দিব। সেটা 30 তারিখ, সরি আজকে 30 তারিখ আমরা আলোচনা করছি, এবং একটু পরেই ইংরেজি 1 নম্বর ক্লাস করবে তোমরা হাসমত আলী স্যারের। আগামী 3 তারিখ বৃহস্পতিবার হাসমত আলী স্যারই ইংলিশ 2 নম্বর ক্লাস দেবেন। 6 তারিখ রবিবার হামিদ স্যার ইংলিশ পড়াবেন। 8 তারিখে আমি তোমাদের সাথে সাধারণ জ্ঞান 1 নম্বর ক্লাস দেব। 10 তারিখে দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস দেবে হলো আব্দুল মালেক স্যার। 13 তারিখ রবিবার দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস দেবে হলো মালেক স্যার। এই 13 তারিখ পর্যন্ত তোমরা ফ্রি ক্লাস করতে পারবে, এবং এই কয়টা ক্লাস চলবে হলো ফেসবুক লাইভে। দেন এর ভিতরে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাওয়ার পর তোমরা ইসে পাবে, কি বলে যে এরপরে 13 তারিখের পরে ক্লাসটা আমরা জুমে চলে যাব। সেই জুমে আমরা সরাসরি কথা বলবো, ক্লাস দেব, তোমরা জিজ্ঞেস করবে, আমরা জিজ্ঞেস করব, সবাইকে দেখারও সুযোগ হবে। তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অনেক ছেলে মেয়ে আমাদের সাথে অ্যাড হয়েছ, এবং এই রেকর্ডগুলো তোমরা প্রতিদিন তোমাদের অ্যাপসে পেয়ে যাবে। তারপরে ক্লাস শেষে আজকে যেমন স্যারের যে ক্লাস হবে সেই ক্লাসের পিডিএফটা এটা দিয়ে দেওয়া হবে, এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা আজকে ক্লাসের পিডিএফটা এভাবে পেয়ে যাবে, প্রতি ক্লাসেরই তোমরা পিডিএফ পাবে। তো আশা করি তোমরা উপকৃত হবে। আর আমাদেরকে যে কোনো সময় তোমাদের যা কিছু জিজ্ঞেস করার দরকার জিজ্ঞেস করবে, আমরা চেষ্টা করব তোমাদের সাথে সহযোগিতা করার। আর এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব। আমাদের আশা পূর্ণ হোক, তোমরা সফল হও। তোমাদের বাবা মা অনেক আশা করে রয়েছেন যে আমার সন্তান একটা সরকারি চাকরি পাবে এবং তার জীবনের একটা স্থায়ী সমাধান হবে। সেদিন তো বাবা মা বলবে আমি আজকে সফল হলাম। সফল হলে তুমি বলবে তোমার বাবা মা। ওই বাবা মাকে পড়ার সময় একটু সামনে রেখো। তবে একটা কথা শুনবে নিশ্চয়ই, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ আল্লাহর প্রতি কর্তব্য পালন করো, মা বাবার প্রতি কর্তব্য পালন করো, এবং মানব জাতির জন্য কর্তব্য পালন করো। এই যে মানব জাতির জন্য কর্তব্য পালন করো, এটি হচ্ছে সুমহান একটি চেতনা, একটি মূল্যবোধ, যেটা যদি তুমি ধারণ করো তাহলে আমার বিশ্বাস তুমি যেখানেই কাজ করো কোনো মানুষকে তুমি ছোট করে কথা বলবে না, ছোট করে কথা বলবে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। সবাইকে মনে করবে যে আমি কতটুকু। আমি তোদের ছোট্ট একটা গল্প বলবো। একটা কার্টুন দেখায়, সে কার্টুনে আমাদের গাইবান্ধার ভাষায় আমি ক্যানকা যায় সেরকম কথা বলে। সেখানে একজন গিয়েছে জাপানে। জাপানে গিয়ে সে জাপানে একজনকে জিজ্ঞেস করেছে, ভাই তোমরা এত উন্নতি করো কেমনে, আমরা তো পারি না। যে সে জাপানে ভদ্রলোক বলছেন যে ভাই আমাদের জাপানে 10 জনের ভিতরে একজন হলো জ্ঞানী। আমরা সেই 9 জন একজন জ্ঞানীর পিছনে পিছনে হাঁটি, তার নির্দেশনা মেনে চলি, তার নেতৃত্ব মেনে চলি। ভাই বাংলাদেশে আপনারা 10 জনের ভিতরে 10 জনই জ্ঞানী, কেউ কারো পিছিয়ে হাঁটতে চান না।
আপনারা বুঝতে পেরেছ আমাদের দেশের বাস্তবতা। যেদিন তুমি ভাববে যে আমি জানি না, আমি জানতে চাই, আমি জানি না, আমি জানতে চাই, কিন্তু আমি বহুদিন যাবত, আমার আজকে 35 বছর হয়ে গেল, এই জুন মাসে 1 তারিখে আমি শুরু করেছিলাম 1991 সালে। সেই জায়গা থেকে এসে আমি বলছিলাম যে কখনোই তোমাদের মুখ দিয়ে আমি এই কথাটা বের করতে কষ্ট হয় আমার, একটা প্রশ্নের উত্তর দুটো, জানি অথবা জানি না। কিন্তু দেখা যায় যে তোমাকে যে কোনো একটা কথা বলতে হবে। তোমাকে একটা প্রশ্ন বলা হলো, তুমি জানো যে উত্তর তুমি জানো না, সঙ্গত কারণে সেই উত্তর দিতে গেলে তুমি ভুল বলবে। আর যখন ভুল বলবে তখন তোমাকে আরেকটি রিলেটিভ কোশ্চেনে উত্তর দিতে হবে ভুল। কন্টিনিউয়াসলি ভুল বললে তারা ধরে নেবে তোমার সেলফ কনফিডেন্সের বড় অভাব, তো তুমি সঙ্গত কারণে ভালো করবে না। এই বাস্তবতাকে চিন্তায় রেখে তোমরা এগোবে, আমরা তোমাদের সাথে আছি। আমি আরেকটু কথা বলবো, সেটা হলো দুটো শব্দ, একটা হলো দুটো বর্ণের ক্ষমা। ক্ষমা চাওয়াটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। এর চেয়ে বড় কাজ আর কিছুই হতে পারে না। তুমি যদি 2 বার ক্ষমা চাও আর জীবনে ক্ষমা চাবে না। যাদের ভিতরে অনেক মানুষ দেবে অন্যায় করছে, অপরাধ করছে, দোষ করছে, কিন্তু সে যে ধরা পড়তেছে বাট সে ক্ষমা চাবে না। এ কারণে ক্ষমা চাবে না, সে মনে করছে আমি যা করছি ঠিক করেছি। ক্ষমা চেলে 7 খুন মাপ কথা বলে আছে। আর তুমি যদি 3-4 বার ক্ষমা চাও, এরপর তুমি আর ওই দোষটা করবে না, স্যার ক্ষমা চেতে হবে না। আমি একটা গল্প শুনেছিলাম যে আমাদের মুসলমানদের, ইসলামের আমাদের নবী করিমের কাছে একটা চোর, তাকে নিয়ে আসা হলো। তো নবী করিম তাকে অনেক আদর করে খাওয়ালো দাওয়ালো, গল্প টল্প করলো, কয়েছে দেখ তুই আমার কাছে না প্রতিদিন আসবি, কিন্তু একটা শর্ত দিয়ে মিথ্যা কথা বলবি না। আর নবী করিমের কাছে প্রতিদিন যেতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। যদি চুরি করি তাহলে তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি চুরি করেছি বলতে হবে। সঙ্গত কারণে সে চুরিটাই ছেড়ে দিল, যে আমি খারাপ কাজ করবো না। অর্থাৎ মানুষকে বুঝতে হবে যে আমি এমন একটা মানুষ, যে একটা সাধারণ মানুষ, এমন কিছু না যে সে মহামানব হয়ে গেছে, তা না। পৃথিবীতে মহাজ্ঞানী বলে কিছু নাই। তোমরা জানো সেই সক্রেটিসকে এথেন্সে তখনকার ডেলফির অ্যাপোলো দেবতা, তাকে তার সহকারী জেনোফার জিজ্ঞেস করেছিল আমাদের এথেন্সের জ্ঞানী মানুষকে। তখন দেখা গেল আকাশ পাতাল উথাল হয়ে একটা শব্দ আসলো, সক্রেটিস। সক্রেটিস বলে আমি কোনো জ্ঞানী মানুষ না, আমার কোনো জ্ঞান নাই, অথচ আমাকে বলে জ্ঞানী। আলবার্ট আইনস্টাইনকে বলা হলো মহাজ্ঞানী। উনি বল কি বলছেন আপনারা, আমি জ্ঞানের সাগরে একটা নুড়ি কণাও না। তা মানেটা হচ্ছে যখন তুমি জ্ঞানী হবে, অর্থাৎ তুমি জানো, তখন তোমার ভিতরে বিনয়ী ভাব আসবে। আমাদের ভিতরে বিনয়ী ভাবের বড়ই অভাব, এ কারণে যে আমি জ্ঞানী না হয়েও নিজেকে জ্ঞানী মনে করি। আমি শিক্ষিত হয়েও নিজেকে অশিক্ষিত একটা মানুষ না, কিভাবে কাজ করি একটু বিবেচনা করবে। আর একটা শব্দ হলো ভালোবাসা, 4টা বর্ণের ভালোবাসা। এমন কোন জায়গা নেই যেখানে ভালোবাসাটার বিষয়টি আসেনি। লিও টলস্টয়ের নাম তোমার শুনে থাকবে। উনি রাশিয়ার বিখ্যাত সাহিত্যিক, যার বিখ্যাত উপন্যাস ওয়ার অ্যান্ড পিস, যেটা 1803 সালে ফরাসি নেপোলিয়ন রাশিয়াকে আক্রমণ করেছিল, 6 লক্ষ সৈন্য নিয়ে এসে ফিরে গিয়েছিল মাত্র 1 লক্ষ সৈন্য নিয়ে। সেই সময় রাশিয়া পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। রাশিয়াকে কখনোই পরাজিত করা যায় না, তার দুটো কারণ। একটা কারণ হলো রাশিয়া যুদ্ধে যে নীতি গ্রহণ করে সেই নীতি হচ্ছে পোড়ামাটির নীতি। এই পোড়ামাটির নীতি নেপোলিয়নকে পরাজিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালের জুন মাসের 21 তারিখে যখন অপারেশন বারবারোসা নামে জার্মানি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করলো, সেদিন একই নীতি গ্রহণ করার পরে জার্মানির পতনের সূচনা হলো ঠিক সেই দিন থেকে। তার যা দাঁড়ালো সেটা হলো, আমরা সেই জায়গাটা যদি দেখি যে সেই লিও টলস্টয় তিনি আর একটা বই লিখেছেন আনা কারনিনা।
আনা কার্নিনা বইয়ের প্রথম পাতায় তিনি 3টা বাক্য বলেছেন, একটা ধনীদের নিয়ে, একটা দরিদ্রকে নিয়ে, আর একটা বলেছেন যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর থাকেন। খেয়াল করে দেখো, কে ঈশ্বর বললো, কে আল্লাহ বললো, কে ভগবান বললো, কে খোদা বললো, কে দেবতা বললো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমি যেহেতু মুসলমান আমরা আল্লাহ বলি, আমি যেহেতু খ্রিস্টান আমি গড বলি, আমি যেহেতু হিন্দু আমি ভগবান বলি, যেটাই বলুক সেটা কিচ্ছু আসে যায় না। আমাদের বিষয়টি যদি এক থাকে যে আমরা ভালোবাসা যেখানে, অর্থাৎ যেখানে ভালোবাসা নেই সেখানে আল্লাহ থাকে না। তাহলে ভালোবাসতে হলে তোমাকে আল্লাহকে ভালোবাসতে হবে, অর্থাৎ পৃথিবীর মানব জাতিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তো আশা করি তোমরা বুঝতে পারবে, মানবিকভাবে তোমরা মুক্ত মানা হবে, একেবারে স্বচ্ছ হবে, কোনো সময় সংকীর্ণতা রাখবে না। আবারও বলছি, মনে রাখবে আমি জানি না। তুমি প্রতিদিন 2 বার থেকে 3 বার বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানতে চাই। জানার জন্য আমরা ফিউচার ফিট একাডেমিতে স্যারদের সাথে কথা বলবো, আমার বন্ধুর সাথে কথা বলবো, আমার কলেজের টিচারের সাথে কথা বলবো, তোমাকে জানতে পারবে। আস্তে 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 তুমি একটা পর্যায়ে যাবে, তখন তোমার ভিতরে একটা সাহস আসবে, আর সেই সাহসটা তোমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমার ধারণা। তো তোমাদের সবাইকে আমি আজকের মতো ধন্যবাদ দিচ্ছি। আবার বলছি, 3 তারিখ বৃহস্পতিবার আজকে তোমাদের সাথে যিনি ক্লাস টেস্টের হাসপাতাল স্যার, উনি ইংলিশ 2 পড়াবেন। 6 তারিখে ইংলিশ 3 হবে। 8 তারিখে আমি সাধারণ জ্ঞান 1 নাম্বার নেব। 10 তারিখে দৈনন্দিন বিজ্ঞান 1 এবং 13 তারিখে দৈনন্দিন বিজ্ঞান 2 মালিক স্যারের। এই পর্যন্ত, আবারও বলছি, এই পর্যন্ত তোমাদের 1015 টাকায় ভর্তির সুযোগ পাবে। এবং এই 13 তারিখ পর্যন্ত ক্লাসটা হবে ফেসবুক লাইভে, এবং 13 তারিখের পরে যে হবে জুমে। তো সবাই ভালো থেকো। আমার কথা আমি এখানেই শেষ করছি। এখন স্যার তোমাদের সাথে ক্লাস শুরু করবে। সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন বাংলাদেশের আনাচে কানাচে, প্রথমে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি। স্যার অনেক সুন্দর কথা বলেছেন। স্যারের কথাগুলো আপনারা অবশ্যই অনুসরণ করবেন। আমি আপনাদের সাথে, আমার নাম মোহাম্মদ হাশমত আলী। আমি দীর্ঘদিন স্যারের কাছাকাছি সময়গুলোই বাংলাদেশের চাকরি পাওয়ার যে ইংরেজিগুলো, অর্থাৎ জব কোর্সের যে ইংরেজিগুলো আছে সেগুলি পড়াই। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কলেজে চাকরি করেছি, বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে প্রথমে ইংরেজির কিছু সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে একটু ক্লাস করব। তো তার আগে আপনারা ইংরেজিতে ভয় পান না কারা কারা একটু লিখেন। আমরা দেখি আমাদের সিলেবাসগুলো আপনাদের অ্যাপসে পাবেন, আজকে দেওয়া হবে না কালকে, পিডিএফ পাবেন কালকে সকালবেলার মধ্যে, বা পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন সিলেবাসগুলো। তো এই হলো মূল কথা। তো আমরা সিলেবাসের মধ্যে যেগুলো বিষয়গুলো আছে সেগুলো কিছু আছে আপনাদের, সেগুলো ধরেন আপনাদের এখানে আছে, এখানে করা আছে, সেগুলো আছে। যেমন ধরুন আছে ইডিয়মস অ্যান্ড গ্রুপ ভার্বস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস আছে, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ। এইটা সব চ্যাপ্টার থেকে থাকে। সিলেবাসের মূল কথা হচ্ছে আসলে আমরা কোথায় পড়ব। এখানে ট্রান্সলেশন বলতে সবগুলো থাকে। যেমন ধরেন সময় এবং নদী স্রোত কারো জন্য অপেক্ষা করে না, তারপরে সে গতকাল এসেছিল। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকে, এটা আপনার ট্রান্সলেশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকতে পারে। এবং আপনাদের এই যে ট্রান্সলেশনগুলো থাকে খুব কঠিন কোনো কিছু থাকে না, অত্যন্ত সাদামাটা থাকে। দ্বিতীয়টা আছে আপনাদের কমপ্লিটিং বা ফিল ইন দ্য গ্যাপস। এটা অনেক আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে বলেন, ধরেন ফিল ইন দ্য গ্যাপস আর্টিকেল দিয়ে থাকতে পারে, প্রিপজিশন দিয়ে থাকতে পারে, এবং যে কোনো ভার্ব দিয়েও আপনার ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনাদের আছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এইটা শিক্ষক নিবন্ধন অর্থাৎ স্কুল এবং কলেজের এই চ্যাপ্টারগুলো একেবারে সবার জন্য আছে। আচ্ছা, এখানে এক বন্ধু লিখেছেন, সেটা হচ্ছে অনেক বেশি ভয় পাই, আমি ভয় পাই,
হেনা লিখেছেন, লেমন লিখেছেন, ভয় পান না। আচ্ছা, ভয়ের কিছু নেই। আমি একটা কথা সব সময় বলি, সেই কথাটা হচ্ছে জানার জন্য ইংরেজি কঠিন হতে পারে, কিন্তু পাস করার জন্য ইংরেজি কঠিন না। আমি আবারও বলছি, জানার জন্য অনেক জানতে হয়, কিন্তু পাস করার জন্য ইংরেজি কোনো কঠিন বিষয় না। যেমন আপনি সিলেবাস ফলো করবেন, এই সিলেবাসগুলো কোথা থেকে মানে পড়বেন সেগুলো আমরা এখান থেকে বলে দেবো। এটাই আজকের আলোচ্য বিষয়, এটা হলো মূল কথা। আমি আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের স্কুল সেকশনে একটা চ্যাপ্টার আছে, সেটা হলো পার্টস অফ স্পিচ। এইগুলো আমরা প্রতিদিনই শুনি, কিন্তু যখন আমি পার্টস অফ স্পিচের ক্লাস করব, পার্টস অফ স্পিচ মূলত 3 উপায়ে পরিবর্তিত হয়। একটা হলো বাই চেঞ্জিং, অর্থাৎ পরিবর্তনের মাধ্যমে হয়। যেমন ধরুন, অ্যাসিভ হলো একটা ভার্ব, অ্যাসিভ থেকে অ্যাসিভমেন্ট হয়, প্লে থেকে প্লেয়ার হয়, কেয়ারফুল থেকে অ্যাডভার্ব কেয়ারফুলি হয়। এটা হচ্ছে বাই চেঞ্জিং। আরেকটা হচ্ছে যে উইদাউট চেঞ্জিং, অর্থাৎ পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই ব্যবহার করা হবে। যেমন ধরুন, আমার হাতে একটা কলম আছে, এই কলমটা জন্মগতভাবে শব্দটা ছিল নাউন, এই শব্দটাকে আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে, এটাকে অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই পরীক্ষায় এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি থাকে। আমরা অর্থাৎ যারা পরীক্ষা দেন তারা হয়তো এটা বুঝে করেন, অনেক সময় নাও বুঝে করতে পারেন। সুতরাং এটা বোঝার জন্য আসেন, বুঝতে পারলে আপনি আর পৃথিবীতে কখনো এই অজানা থাকবেন না। আরেকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস শব্দটার বলতে কোনো চ্যাপ্টারের নাম নেই, এটা কতগুলো চ্যাপ্টার, অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার মিলে রাইট ফর্ম অফ ভার্ব হয়, যেটা আপনারা পিডিএফ এ পাবেন। যেমন ধরুন, 1 নম্বর হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ যাকে সিনটেক্স বলা হয়, সেখান থেকে থাকবে, অর্থাৎ নাউন, সাবজেক্ট এবং ভার্ব। এটা যেমন ধরুন, টাইম এন্ড টাইড, ওয়েট না ওয়েটস ফর, তারপরে দি প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, ইজ অথবা আর, এগুলো আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে। দ্বিতীয়টা হচ্ছে টেন্স, অর্থাৎ টেন্স আছে, সাথে কন্ডিশনাল সেন্টেন্স আছে, এটা একটা থেকে রাইট ফর্ম অফ ভার্ব থাকে। আরেকটা হচ্ছে মডেল অক্সিলারিজ, এইটাও কিন্তু ভার্ব কারেকশনের একটা উল্লেখযোগ্য বিষয়। আরেকটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। সুতরাং অনেকগুলো বিষয় মিলে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব থাকে, এটা একটা বিষয়। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল মালিক। আচ্ছা, বিসিএস মনিটর, ভালো। মালিক সাহেব কেমন আছেন? অনেকদিন পর কথা হলো, কথা হয় নাই, ফেসবুকে কথা হলো। মালিক স্যার আপনাদের ক্লাস নেবেন, ও আমার ডাইরেক্ট স্টুডেন্ট। আচ্ছা, ফিরে আসি তাহলে। খুব উল্লেখযোগ্য কথা আবারও বলি, সেটা হলো 1 নম্বর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস অথবা কমপ্লিটিং সেন্টেন্স। এটার জন্য সব চ্যাপ্টারগুলো আপনাকে পড়তে হবে, বিশেষ করে প্রিপজিশন, আর্টিকেল এবং ভার্ব। আবার বলেন, খাতা কলম কাছে রাখবেন, এই বিষয়গুলো লিখে নেবেন, শুধু শোনেন না, কারণ এটা সফলতা 4টা জিনিসের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে শোনা, একটা হলো বোঝা, মানা এবং প্রয়োগ করা। আমরা তো মুসলমান, প্রতিদিনই কত ওয়াজ শুনি, শুনছি, বুঝছি কিনা, মানছি কিনা এবং প্রয়োগ করছি কিনা। সুতরাং এটা শুনলে হবে না। কোচিং সেন্টার বাংলাদেশের অভাব নাই, টিচারের অভাব নাই, কিন্তু বিষয়টা হলো আপনাকে বুঝতে হবে যে আমার এই বিষয়গুলো কোথা থেকে। আপনাকে এক গাদা বই কেনার দরকার নেই, আমরা ক্লাসে ফাঁকে ফাঁকে আপনাকে কি কি বিষয় আছে আজকে এটা আলোচনা করে তারপর কথা বলবো। তাহলে ফিল ইন দ্য গ্যাপস অথবা কমপ্লিটিং সেন্টেন্স কোথায় কোথায় থাকবে, সেটা হলো আর্টিকেল, প্রিপজিশন এবং ভার্ব। আপনারা সিনোনিমস, অ্যান্টোনিমস এই শব্দগুলো পরে পড়বেন। গ্রুপ ভার্বগুলো যার যার বাসায় বই আছে ওটা পড়তে থাকেন, বাকিগুলো আমরা আপনাদের পড়াবো। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে কয়টা চ্যাপ্টার? নাউন থেকে শুরু করে নাউন, সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একটা। তারপরে ধরুন আছে আপনাদের টেন্স আছে,
কন্ডিশনাল সেন্টেন্স আছে এবং ভার্ব আছে, সাথে মডেল অক্সিলারিজ আছে। এই সবগুলো মিলে আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব হবে। এটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা আছে আপনাদের কম্পোজিশন আছে, কারেকশন আছে, এগুলো আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আজকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের 4টা পার্ট করে রাখা হয়েছে। প্রথম হচ্ছে আপনার কয়েকটা নিয়ম আছে। প্রথম হচ্ছে নিয়ম আছে, বিগত বছর। দ্বিতীয় পার্ট হচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেটা ব্যাখ্যা করব। তৃতীয় কাজটা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর সাথে আপনাদেরকে বাড়িতে কাজ দেওয়া হবে, যাকে হোমওয়ার্ক বলা হয়। এই হোমওয়ার্ক দেওয়া হবে যাতে করে আপনি এই যা পড়বেন তা এক্সারসাইজ করার জন্য আপনি এটার সাথে সম্পৃক্ত থাকেন। এবং শেষ কথা হলো, আপনাকে প্রথমে এক্সারসাইজগুলো করবেন, কি কি সমস্যা আছে সমাধান করার জন্য, পরে উত্তর পাবেন এবং পরবর্তী ক্লাসে এসে আমাকে প্রশ্ন করলে আমি আপনাদেরকে জবাব দেব। আমরা অনেক সুন্দর করে সাজাচ্ছি, এইভাবে আমার ক্লাসগুলো আপনি প্রতি সময় পাবেন। সেটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, দুর্জয় কোথা থেকে বলছেন, আপনারা একটু কথা বলবেন। এটা একটা বিষয় যে বললাম, তো আপনারা কোথায় কোথায় তাহলে আমরা করব। আমরা প্রথমে নিয়ম পড়াবো, খুব পরিচিত কন্ডিশনাল সেন্টেন্স পড়াবো, সেখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসছে সেটা আপনাদের জ্ঞাতার্থে বলবো, আপনাদের হোমওয়ার্ক দেব এবং উত্তরগুলো আপনারা পিডিএফ পাবেন। পরবর্তী ক্লাসে এসে কিছু প্রশ্ন থাকলে আমাদের সাথে করবেন। আর এই এতগুলো বই কেনার দরকার নেই, এখানে 4টা নিয়ম পড়াবো। পৃথিবীতে আর জব কোর্সে কোনো নিয়ম পড়া লাগবে না ইনশাল্লাহ। ফিরে আসি তাহলে। প্রথম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। 1 নম্বর হচ্ছে ইফের সাথে সংযুক্ত ভাবটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ইফের সাথে সংযুক্ত ভাবটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অন্য অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট বলতে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু অন্য অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে হবে। আর ফিউচার ইনডিফিনিট টেন্স বলার সঙ্গে সঙ্গে আপনাকে সাবজেক্ট হবে, শ্যাল অথবা উইল হবে, আর ভার্বের বেস ফর্ম হবে বা মূল ভার্ব হবে। এগুলো অনেকগুলো মুখে বলা যায়। যেমন ধরুন তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি আসো তাহলে আমি যাব, তার মানে তুমি যদি আসো এটা হলো প্রেজেন্ট টেন্স, আমি যাব এটা হলো ফিউচার টেন্স। তুমি যদি পড়াশোনা করো তাহলে পাস করবা, তুমি পড়াশোনা করো এটা প্রেজেন্ট টেন্স, পাস করাটা ফিউচার টেন্স, এটা সম্ভব। তুমি যদি আমাকে দাওয়াত দাও এটা হলো প্রেজেন্ট টেন্স, আমি তোমার সঙ্গে যাব বা তোমাদের কাছে যাব এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তবে মনে রাখতে হবে ফার্স্ট পারসনের সাথে শ্যাল এবং সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে সাধারণত উইল ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড এবং থার্ড পারসনে উইল ব্যবহার করতে হবে। শ্যাল উইলের প্রথম ব্যবহার। আরো আছে, এটা যদি আমরা উল্টা দেই তাহলে প্রয়োজন হলে আমরা এক সময় বলবো। কোনো অসুবিধা নেই। চট্টগ্রাম থেকে বলছেন, হ্যালো। তাহলে কি বললাম, ইফের সাথে সংযুক্ত ভার্ব। দেখুন এখানে লেখা আছে, এই যে প্রথমটা যদি আপনাদের এই হয় তাহলে কি হচ্ছে দেখুন এখানে, এই যে দেখুন এখানে এটা হচ্ছে ইফ ইউ কাম আই শ্যাল গো, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এর সাথে মূল ভার্বের বেস ফর্ম লিখেছি। সুতরাং এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন যদি আমি লিখতাম ইফ ইউ রিড, এই যে ইফ ইউ রিড, তুমি যদি পড়ো, ইউ উইল পাস। এই যে দেখুন ইউ এর সাথে আমি এটা লিখেছি এবং পাস করা হয়েছে। সুতরাং এটা একটা বিষয় যে এটা সিম্পল একটা, অর্থাৎ এই একটাই নিয়ম। এবং আরেকটু বলে রাখি, ইফটা শুধু যে সামনেই থাকবে তা না, ইফটা মাঝেও থাকতে পারে, অর্থাৎ ইফ থাকলেই হবে, এটা একটা বিষয়। তাহলে ইফের সাথে সংযুক্ত বা প্রেজেন্ট টেন্স হলে অন্য অংশটি কি হবে বলুন। তুষার কি লিখছেন, ফার্স্ট পারসনের সাথে শ্যাল না বসিয়ে উইল বসালে কি ভুল হয়ে যাবে স্যার? হ্যাঁ, এই ক্ষেত্রে ভুল হবে। কারণ আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো, আমি যদি ফার্স্ট পারসনের সাথে উইল লিখে তাহলে এটা প্রমিস হয়ে যাবে। যেমন ধরুন আই উইল হেল্প ইউ,
আই উইল কালো রংটা নেবেন, সাদা বোর্ড কালো রংটা ভালো লাগবে। এই যে দেখুন তুষার, আপনাকে ধরতে বলছি, এটা যখন আপনি ফার্স্ট পার্সনে উইল ব্যবহার করবেন তাহলে এটা প্রমিস হয়ে যাবে, ডিটারমিন হয়ে যাবে। সুতরাং ইফের সাথে শব্দের সাথে এখানে প্রতিশ্রুতি নেই। আবার যদি আপনি সেকেন্ড এবং থার্ড পার্সনে যদি এটা যদি আপনি শ্যাল ব্যবহার করেন তাহলে এটা কমান্ড হয়ে যাবে। যেমন ধরুন ইউ শ্যাল গো, ইউ শ্যাল গো, এখানে দেখুন এখানে সেকেন্ড পার্সনে ব্যবহার করেছি। এখানে দেখুন আই শ্যাল গো, এটা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে পারছি, চাচ্ছি যে ইউ শ্যাল গো এটা যদি কোনো সময় প্রশ্ন আসে যে এটা কি ধরনের সেন্টেন্স, কেউ বলতে পারবেন? ইউ শ্যাল গো, এনিওয়ান যারা আছেন, ইউ শ্যাল গো এটা কি ধরনের সেন্টেন্স? আমি কিন্তু আপনাদের উত্তর বলে দিয়েছি। তুষার খান, আপনি কি প্রশ্নের উত্তরটা পেয়েছেন? হ্যাঁ না বলুন। ফার্স্ট পার্সনে সাধারণত শ্যাল ব্যবহার করব ইফের ক্ষেত্রে, আর সেকেন্ড থার্ড পার্সন ব্যবহার করা হবে। যদি ফার্স্ট পার্সনে উইল ব্যবহার করা হয় তাহলে এটা প্রমিস হয়ে যাবে, ডিটারমিনার হয়ে যাবে। আর যদি সেকেন্ড পার্সন এটা ব্যবহার করি তাহলে এটা কমান্ড হয়ে যাবে। তখন বাক্যটা কি হবে? এনিওয়ান তুষারের সাথে আপনারা তো উত্তর দিলে আপনাদের সাথে আমার ক্লাসের কানেক্টিভিটি বাড়বে। ফিউচার ইনডিফিনিট না, বাক্যটা কি ধরনের হবে? কি ধরনের বাক্য হবে? এনিওয়ান, এনিওয়ান কি ধরনের বাক্য হবে? বাক্যটা আছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আছে না এক্সক্লামেটরি? কে পারেন? বাক্য তো অনেকগুলো আছে, বলেন কে পারেন? প্রাসঙ্গিক, যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার সাথে এটা রিলেটেড, এটাও প্রশ্ন থাকতে পারে আপনাদের, কোনো সমস্যা নেই। এনিওয়ান? আচ্ছা, মহিউদ্দিন অ্যাসার্টিভ। আচ্ছা, আমি কিন্তু আপনাদের বলেছি যে কমান্ড হয়ে যাবে। তাহলে কমান্ড যদি হয় তাহলে কোন বাক্যে কমান্ড থাকে বলেন? চেহারাই কিন্তু এটা অ্যাসার্টিভ, কিন্তু এটা হয়ে যাবে ইম্পারেটিভ। এই যে হারা, এরকম ভাবে অনেক সমস্যা আছে ইংরেজি গ্রামারে। তাই দেখুন এই শ্যাল ব্যবহার করার পরে এটা কমান্ড হয়েছে, কমান্ড হয়ে পরে এটা ইম্পারেটিভ হয়েছে। আমি কি আপনাদের বোঝাতে সক্ষম? আবারে বলুন হ্যাঁ অথবা না। আমি অত্যন্ত অল্প পড়াবো, কিন্তু জীবন ভরে যেন আর কোনোদিন পড়া না লাগে। বলেন এনিওয়ান, আমি কি বুঝাতে সক্ষম হয়েছি? মহিউদ্দিন মোল্লা, তুষার, এটা একটা বিষয়। তাহলে আমাদের এখানে যে বিষয়টা আমরা কথা বললাম সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ, এটা একটা বিষয়। তাহলে ফিরে আসুন, আমরা ফিরে আসি। সেটা হলো যে কোন জায়গায় করতে হবে? সাদা হয়েছে। আচ্ছা, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল তুষার। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সটা কন্ডিশনাল, হ্যাঁ বলেছি কন্ডিশনাল সেন্টেন্সটা কন্ডিশনাল, কিন্তু এটা হচ্ছে গঠনতান্ত্রিক ভাবে আমরাও বলি সিম্পল কম্পাউন্ড কন্ডিশন এটা আছে। আর এটা আপনাদের যে কমন শব্দটা সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা, মহিউদ্দিন বলেছেন ইয়েস। ফিরে আসি আমরা সেকেন্ড কন্ডিশনে।
ফার্স্ট কন্ডিশনের সাথে আমাদের এটা ব্যাপার ছিল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে খুব সহজ, ইফ এর সাথে সংযুক্ত ভাবটা যদি পাস্ট হয় অর্থাৎ সিম্পল পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অন্য অংশে আপনাদের উড, শুড, কুড, মাইট প্লাস ভার্বের পাস্ট মানে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন এখানে ধরুন লেখা আছে, এখানে সাবজেক্ট হবে, সাবজেক্ট হওয়ার পরে আপনাদের সাবজেক্ট হবে, সাবজেক্টের পর এখানে বেস ফর্ম হবে। এই যে দেখুন এখানে সাবজেক্টের পর ইফ ইউ কেম, ইফ ইউ কাম যেখানে আছে সেখানে হয়ে গেল ইফ ইউ কেম। আর এখানে আমি উড, শুড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম লিখেছি। এটা একটা বিষয়। আমি এর সাথে সম্পৃক্ত একটা প্রশ্ন করব, আপনার উত্তর দেবেন। সেটা হচ্ছে ইফ আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি I buy a car। এটা সঠিক উত্তর কি হবে? anyone? if I had money লিখি নাই, if I had money I buy a car, কি উত্তর হবে? দশ সেকেন্ড, কি উত্তর দেবেন? if I had money I buy a car, এটা কি হবে? আপনারা উত্তর দিলে আপনাদের সাথে ক্লাসে মজা পাওয়া যাবে, সেজন্যই বলছি যে আমি একেবারে ক্লাস করছি, মানে সামনে থাকলে উত্তর দিতেন, এখন আপনি বলছি এটার উত্তর কি হবে? ইফ আই হ্যাড মানি আই বাই কার, এনিওয়ান? এইগুলি সমস্যা বিধায় এটা আলোচনা করা। এনিওয়ান? যারা যারা আছেন ঝটপট। এনিওয়ান? হ্যাঁ কথা বলেন, লিখে দেন কি উত্তর হবে। তুষার লিখছেন উড অথবা কুড, কিন্তু শুধু কি উড আর কুড হবে? আর তো কিছু হবে তুষার সাহেব। মহিউদ্দিন, আর কেউ উত্তর? আচ্ছা আমি বলে দেই, এটা দেখুন পাস্ট ইনডিফিনিট, ইফ আই হ্যাড মানি, এটা হচ্ছে আপনার অনেকে হ্যাড দেখে মনে করেছেন এটা পাস্ট পারফেক্ট। মনে রাখবেন হ্যাভ একটা প্রিন্সিপাল ভার্ব, আমার টাকা আছে, আই হ্যাভ মানি, আমার টাকা ছিল, আই হ্যাড মানি। পাস্ট ইনডিফিনিট, হ্যাভ ইজ এ প্রিন্সিপাল ভার্ব, হ্যাভ একটা প্রথমেই প্রিন্সিপাল ভার্ব, এটা মাথায় মনে রাখতে হবে। এবং এই চ্যাপ্টারে এটাই দরকার, এবং এই জন্যই এখান থেকে বারবার প্রশ্নগুলি আসে, এবং প্রত্যেকটা বছর এখান থেকে আপনার 3টা থেকে 4টা কোশ্চিন আছে। তাহলে 4টা নিয়ম পড়ে যদি 2 থেকে 3টা কোশ্চিন পাই, তাহলে আমরা কেন পড়বো না? সুতরাং এখানে আপনার এটা পাস্ট ইনডিফিনিট ছিল বিধায় এখানে আপনাকে কি লিখতে হবে বলেন? এখানে উড লিখতে হবে, উড লিখে বাই লিখতে হবে, বাই কার। এটা ছিল মূল কথা, নিশ্চয় বুঝতে পারছেন। এটা একটা বিষয়। তাহলে আসুন আমাদের দ্বিতীয় কন্ডিশন চলে গেল, এবার আসুন থার্ড কন্ডিশন। কারো কিছু বলা থাকলে ঝটপট লিখে ফেলুন। তৃতীয় কন্ডিশন হচ্ছে যে পাস্ট পারফেক্ট থাকবে, অর্থাৎ ইফের সাথে সংযুক্ত ভাবটা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্য অংশে উড, শুড, কুড, মাইট সাথে হ্যাভ ব্যবহার করবেন। হ্যাভ ব্যবহার করার পরে সেখানে আপনাদের কি ব্যবহার করতে হবে বলেন? যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট পাস্ট পার্টিসিপল। যেমন ধরেন এখানে লেখা আছে যে ইফ ইউ হ্যাড কাম, এই যে ইফ ইউ হ্যাড কাম, হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সুতরাং এই ক্ষেত্রে উড হ্যাভ প্লাস কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস গো এর পাস্ট পার্টিসিপল কি আছে দেখুন? গন। হ্যাভ গন, উড হ্যাভ গন, কুড হ্যাভ গন। তবে আমাদের ক্ষেত্রে পরীক্ষায় সবসময় উড দ্বারাই শব্দটা ব্যবহার করা হয়। সুতরাং এটা আপনি 3টাই লিখতে পারবেন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে কি হলো? ইফের সাথে সংযুক্ত ভার্ব পাস্ট পারফেক্ট হলে অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এখানে মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ যে কোনো পারফেক্টের গঠনটা
গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে প্রেজেন্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভ হবে, পাস্ট টেন্সে হ্যাড হবে, ফিউচারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো উদাহরণটা আপনারা লিখবেন। সেটা হলো যে এইটা আমি যদি বলি যে ধরেন আই বাই এ কার, কেউ তো লিখবেন এটা আই বাই এ কার ইফ আই হ্যাড মানি। এখানে একটা সাহায্যকারী ভাব, একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, একটা সাহায্যকারী ভাব, একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই উত্তরটা কি হবে এনিওয়ান? এটার উত্তরটা কি হবে এনিওয়ান? আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। এখানে আই বাই কার, আই ইফ আই হ্যাড মানি, এখানে তৃতীয় কন্ডিশন আছে। তাহলে তৃতীয় কন্ডিশন হলে সামনে কি উত্তর হবে এনিওয়ান? স্যার আপনাদের নিবন্ধন বা প্রাইমারিতে যে সকল টপিক আসে সে বিষয়ে আমাদের করলে আমাদের বেশি উপকার হয়। হ্যাঁ আপনাদের মন্ডল, আপনার জ্ঞাতার্থে বলছি, আমরা কিন্তু সিলেবাসে আপনাদেরকে রাইট ফর্ম অফ ভার্বেরই বিষয়টা বলেছি। রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সবচাইতে পরিচিত যে মানে এটা, সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স, এবং সেখান থেকে যে বেশি কোশ্চেন আছে এটাই আপনার জ্ঞাতার্থে বলতে চাচ্ছি। আমরা বিস্তারিত কোনো কিছুই বলি নাই, মানে এর সাথে রিলেটেড শব্দগুলো বলতে চাচ্ছি। একটু ভেবে দেখুন, এখানে আপনাদের উত্তরটা হবে উড হ্যাভ বট। এটার উত্তরটা হবে উড হ্যাভ বট। কেন? কারণ ওই পাশে থার্ড কন্ডিশন আছে। এই ছিল তৃতীয় কন্ডিশন, এবং এখানে আমাদের নিচের এই প্রশ্নগুলো ওইভাবে আসছে, সেজন্য এগুলো আলোচনা করে নেওয়া। আমরা আগে প্রথমে আলোচনা করে নিচ্ছি, পরে উত্তরগুলো মিলে দেব। তাহলে আসুন, এখানে তৃতীয় শব্দ চলে গেছে, এবার আপনাদের আসছে শেষটা, চতুর্থ শর্ত। সেটা হলো বাক্যের শুরুতেই যদি ইফ ওয়ার হ্যাড থাকে। বাক্যের শুরুতে কি থাকবে বলুন? ইফ ওয়ার হ্যাড। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাক্যের শুরুতে ইফ ওয়ার হ্যাড থাকবে। তাহলে অন্য অংশে কিছুই লিখতে পারবো না আমরা, শুধু উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল লিখতে হবে। বাক্যের শুরুতেই যদি ইফ ওয়ার হ্যাড থাকে তাহলে অন্য অংশে শুধু উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো কিছুই হবে না। যেমন ধরুন এখানে আছে, সেগুলো হচ্ছে যে আমি যদি রাজা হতাম, ওয়ার আর এ কিং, ওয়ার আই এ কিং আই উড হ্যাভ হেল্প দ্য পুর, ওয়ার আই কিং হ্যাড আই বিন এ কিং। এগুলো যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে। আমার এই চারটা কন্ডিশন এখানে ছিল। আমরা এখন আপনাদেরকে বিগত বছরে কোশ্চিনগুলো কিভাবে ছিল সেটা আমরা এখন দেখি, এর উপর নির্ভর করে ছিল। এবার আপনাদের প্রথম পর্ব যেটা আমরা বলেছি সেটা আপনাদের শেষ। এবার দ্বিতীয় পর্ব দেখুন কি লেখা আছে। এই যে মানে আপনাদের প্রশ্নগুলো যেভাবে আসছে নিবন্ধনে, 1 নম্বর প্রশ্ন ছিল কলেজ শাখা থেকে 17 সালে, ইফ ইউ হেল্প মি আই। দেখুন এখানে 4টা অপশন আছে, কোনটা হবে আপনারা বলে দেন ঝটপট করে। আমি বলেছি ইংরেজি অনেক সহজ পাস করার জন্য, সুতরাং এখানে দেখুন লেখা আছে ইফ ইউ হেল্প মি আই বি। তাহলে এটা কোনটা হবে? ঝটপট লিখে ফেলুন, আপনাদের উত্তরের জন্য আসছি। কি লিখবেন বলেন? সি লিখেছেন, আবারও এ লিখেছেন। আচ্ছা আচ্ছা, দেখি এখানে আমরা আপনাকে কিছুক্ষণ আগে উত্তর বলেছিলাম যে ইফ ইউ হেল্প মি, এটা আসলে কোন টেন্স? এটা দেখুন আপনাদের প্রেজেন্ট টেন্স। তাহলে অন্য অংশে কি হবে বলুন? ফিউচার হবে।
আর ফিউচারে ফার্স্ট পার্সনে কি বলেছিলাম, ফার্স্ট পার্সনে শ্যাল অ্যান্ড সেকেন্ড পার্সনে উইল হবে। সুতরাং এখানে কোনটা হওয়া উচিত আপনারা বলেন? ইফ ইউ হেল্প মি আই শ্যাল রিমেন, কি হবে বলুন? গ্রেটফুল টু ইউ। আমি কি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি? হানা বলবেন। এই যে আপনাদের এইটাই ছিল প্রশ্ন, এবং বিশেষ করে আপনার জন্য জ্ঞাতত্ব বলছি, মন্ডলের জন্য বলছি, যে এই জন্য আমরা আগে আপনাকে আলোচনা করে নিয়েছি যাতে করে আপনাদের উত্তর দিতে সুবিধা হয়। মানে আমাদের পদ্ধতি হচ্ছে নিয়ম পড়াবো, সাথে বিগত বছরের প্রশ্ন পড়াবো, এবং চলে যায় নাম্বার 2। ইফ গ্যাপ আই সি রিনা স আছে হ্যাড বিন আই ওয়াজ সিন, এখানে দেখে নেবেন যে আসলে এটাও দেখুন কলেজ শাখা, কলেজও আছে স্কুলও আছে, দুইটা মিলিয়ে আমরা প্রাথমিক আজকের সেমিনারের কথা বলছি। এখানে দেখুন যে বিষয়টা আছে সেটা হলো এখানে কি আছে দেখুন, এখানে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এখানে কোনটা উত্তর হবে? উত্তর দেন তাড়াতাড়ি, সেজন্য এনিওয়ান? আচ্ছা দেখুন এখানে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল যেটা আছে বিধায় এটা তো কোন কন্ডিশনে পড়ছে দেখুন, প্রথমে এটা থার্ড কন্ডিশনে পড়ছে, তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত হলে এটা কোনো হবার সম্ভাবনা নেই, এটা হবার সম্ভাবনা নেই। এখানে দেখুন একটা আছে, আবার আছে আই ওয়াজ সিন, এটা তো প্যাসিভ, এটা হওয়ার সম্ভাবনা তো নেই। আচ্ছা আগে উত্তর দিলে হবে না তো, আগে উত্তর দেওয়া যাবে, উত্তর দিচ্ছে। আচ্ছা উত্তরটা হবে। আচ্ছা তাহলে আপনারা দেখেন এখানে 1 নম্বরও হবে না, 2 নম্বরও হবে না, আই ওয়াজ সিন এটাও হবে না, তাহলে একটা হওয়ার সম্ভাবনা থাকে কোনটা বলুন? আই হ্যাড সিন। বুঝতে সক্ষম হয়েছি? নাম্বার সি। আচ্ছা বি নাম্বার হবে না, কারণ এটা কন্ডিশন থার্ড কন্ডিশনে, থার্ড কন্ডিশনের মানে হচ্ছে ইফের সাথে হ্যাড লিখে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। দেখুন এটা কলেজ শাখা ছিল এবং এটা 18তে ছিল। এরপরে আসুন, দুইটা গেল, এখানে উত্তর দেওয়া আছে দেখে নেবেন। তারপরে আসুন আরেকটা, নাম্বার 3। এইটা কি উত্তর হবে একটু ভাবুন, আপনারা লিখতে থাকেন, আমি বোঝার চেষ্টা করছি, বলেন আপনারা এটা কি হবে? হ্যাড এ রিচেস, রিচ থেকে রিচেস মানে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি কি করতাম? এটা নিঃসন্দেহে বাক্যের শুরুতে ইফ আর হ্যাড আছে, নিয়মটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাক্যের শুরুতে ইফ আর হ্যাড থাকবে। তাহলে কোনটা হবে? বাক্যের শুরুতে থাকলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ছাড়া হবে না। তাহলে টু দি পয়েন্ট উত্তর দেওয়ার নিয়মটা কি দেখেন, বাক্যের শুরুতে হ্যাড আছে, সুতরাং আপনি সবগুলো বাদ দিয়ে দেখেন উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল কোথায় আছে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, থেকে যায় এটা। এই হলো উত্তর দেওয়ার পদ্ধতি, দেখবেন এবং সেকেন্ড উত্তর দেবেন। তাহলে বাক্যের শুরুতে ইফ আর হ্যাড থাকলে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে। এম আই রাইট? এন্ড এ কোশ্চেন? আচ্ছা লিমোর অনেকগুলো ভালোবাসার দিক দিয়ে দিয়েছেন, আর কেউ প্রশ্ন করবেন? ঝটপট প্রশ্ন করেন, ভালো লাগবে। যত প্রশ্ন করে আমার কাছে নিতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বাক্যের শুরুতে ইফ আর হ্যাড থাকলে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে। এই ছিল আপনাদের মূল কথা, এখানে উত্তর দেওয়াই আছে। এবার আসুন 4 নাম্বার, হ্যাড ইউ ওয়ার্ক ফার্স্ট, এটা ওয়ার্কড হবে, আমরা সরি আমরা এখানে ওয়ার্ড হয়ে গেছে, এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। এটা ওয়ার্কের পাস্ট টেন্স ওয়ার্কড হবে, এটা ইডি হবে, কে হবে, এটা ওয়ার্কড। তুমি যদি দ্রুত হাঁটতে তাহলে এটা কি হবে? এটাও কিন্তু বাক্যের শুরুতে হ্যাড আছে। দেখুন এই যে এখানে তার জীবন্ত প্রমাণ, যা আমাদের এখানে বিগত বছরের প্রশ্নগুলো ছিল সেটা রেখেই আমরা আপনাদের সাথে প্রশ্নগুলো সেট করে রাখছি আর কি। তাহলে এখানে বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে তাহলে অন্য অংশে
উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ছাড়া সম্ভব না। এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, আছে দেখুন এই যে, তুমি মিস করতে না। দুটা অঙ্কই একটা দিয়ে করা হয়েছে আর একটা দিয়ে করা হয়েছে। তাহলে বাক্যের শুরুতে যদি ইফ আর হ্যাড থাকে তাহলে অন্য অংশতে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে। দেখার সাথে সাথে ইফ আর আছে, হ্যাড আছে, খুঁজে দেবেন কোথায় উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল আছে। এনি কোশ্চেন? এখানে দেখুন উত্তরটা সরাসরি চলে আসছে, যেহেতু 17। এগুলো আসলে অনেকগুলো কলেজ স্কুলও ছিল, হয়তো আমরা একটু ভুল হয়ে যেতে পারে, হয়তো আমাদের একটু ক্ষমা করবেন প্রথম ক্লাসে। এখানে স্কুলও ছিল, শুধু কলেজও ছিল না, এখানে দু একটা কলেজও আছে, দেখি আছে কিনা। এখানে দেখেন আবারও সেই কথা, এখানে দেখেন আমাকে এইদিকে দেখেন কন্ডিশনাল সেন্টেন্সে এদিকে সবচেয়ে মনে রাখবেন, পড়ার সেন্টেন্সটাকে পুরোটা পড়বেন, পড়ার পরে দেখবেন এটার মধ্যে আসলে কোনটা আছে। এখানে দেখেন উড প্লাস নট হ্যাভ, উড নট হ্যাভ মানে মূল ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম আছে, উডের সাথে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তবে বাক্যটা নেগেটিভ আছে। তাহলে এটা কোন কন্ডিশন পড়ে? তাহলে নিশ্চয়ই এটা সেকেন্ড কন্ডিশনে পড়ে। সেকেন্ড কন্ডিশন পড়লে আপনারা অন্য অংশে কি হবে বলুন? মূল ভার্বে পাস্ট ফর্ম হবে। তাহলে সরাসরি মূল ভার্বে পাস্ট ফর্ম যদি খুলি, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এর সাথে তো ওয়াজ হয়, ইজ হয়, ওয়াজ হবে না, এটা হয়ে যাবে কি বলুন? ওয়ার। সুতরাং ইফ হি ওয়ার, সকল কর্তার পরে পাস্ট ইনডিফিনিটে কন্ডিশন যুক্ত সেন্টেন্সে ওয়ার হবে। আমি আবারও বলছি, সকল কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড পারসন হোক ফার্স্ট পারসন হোক, সকল কর্তার পরে পাস্ট ইনডিফিনিটে ওয়ার হবে এবং পাস্ট পারফেক্টে হ্যাড বিন হবে। অর্থাৎ এমও হবে না, ওয়াজও হবে না, অন্য কিছু হবে না। তবে ইম্পর্টেন্ট কথা আর কি, এই জন্য এখানে হ্যাড বিন হবে না, যেহেতু এটা সেকেন্ড কন্ডিশন, সেহেতু এখানে এটা হবে না। এখানে উড হ্যাভ হলে এটা হতো। আচ্ছা, তাহলে এখানে হ্যাড হবে, এখানে হ্যাড বিন, এখানে উড হ্যাভ, ও সরি এখানে ডান আছে, আমি দেখি নাই, এখানে উড হ্যাভ ডান আছে বিধায় এটা আসলে সরি, এটা থার্ড কন্ডিশন হয়ে গেছে, আসলে থার্ড কন্ডিশন। সুতরাং এটা আসলে এটাও হবে না, এটা আসলে ডি নাম্বারই হবে। পুরো বাক্যটা আসলে খেয়াল করিনি, সরি। তাহলে এরকম আমরা আবারও আপনাকে এটা মুছে দিয়ে দেখাই একটু, সেটা হলো এই যে দেখুন, আবারও দেখেন এখানে আসলে সেন্টেন্সটা আছে এই পর্যন্ত, দেখুন এখানে সেন্টেন্সটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এটা আসলে আছে, এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে অন্য অংশে নিশ্চয়ই এই সাথে পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে ইজ হতেই পারে না, ওয়াজ হতেই পারে না, ওয়ার হতে পারে না, এটা হয়ে যাবে হ্যাড বিন, হ্যাডের সাথে বিন করতে হবে, এটা মূলভাবে পাস্ট পার্টিসিপল হবে। এটা একটা বিষয়। আর দুইটা কোশ্চেন আছে, এই দুটা কোশ্চেন আমরা আজকে উদ্বোধনী ক্লাস হিসাবে আপনাদের সাথে এটা কথা বললাম। বৃহস্পতিবারে এরকম আরো অনেকগুলো শব্দ নিয়ে আপনাদের সাথে হাজির হব। স্কুল শাখাতে আছে 14 সালে, সবগুলো ইফের ব্যবহার থেকে শুরু করেছি, আমরা 4টা ইফের ব্যবহার করেছি এবং সেখান থেকে এরকম আছে। এবং আপনি আরো যদি দেখতে চান তাহলে এর বাইরে কোনো নিয়ম নেই, এটা হলো মূল কথা, এর বাইরে কোনো নিয়ম থাকবে না। আচ্ছা, তাহলে এখানে আসুন, এটা আগে দেখে, এটা কোন সেন্টেন্স? ইফ আই হ্যাড গটেন আপ ইট আর্লিয়ার, কোন টেন্সে আছে, কোন কন্ডিশনে আছে? হেডের পরে দেখুন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, হেডের পরে কি আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তাহলে মূল ভার্বের যত পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা নিঃসন্দেহে কি বলুন? থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন হলে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এটা দেখবেন আসলে কত নম্বর কন্ডিশন? তৃতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন মানে অন্য অংশে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হয়ে গেল। এটা একটা বিষয়। আর একটি কোশ্চেন আছে আপনাদের, সেই কোশ্চেনটা হচ্ছে, সেটা স্কুলে অর্থাৎ কলেজে পাকা আমরা দিছি, এখানে এবার দেখবেন। লাস্টে আমরা প্রায় শেষে পথে আসছি।
সেটা হলো তৃতীয়, এখানে দেখেন কি লেখা আছে, এটা উড হেল্প, এখানে উড হেল্প। এইটা আসলে উডের পরে অর্থাৎ উড শুড কোডের পরে মূল ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা নিঃসন্দেহে সেকেন্ড কন্ডিশন হয়। সেকেন্ড কন্ডিশন হলে তখন মূল ভার্বে কি হবে, এটাই কথা। তাহলে দেখুন এখানে একটা হ্যাভ আছে, একটা হ্যাড আছে, আবার ডাবল হ্যাড আছে। এটা এই যে সমস্যাগুলি করে থাকে, এই সমস্যা করার জন্য আমাদের হয়তো থাকবে। মনে রাখবেন আপনাদের পরীক্ষা অত্যন্ত সহজ হয়, কিন্তু 5টা কোশ্চেনের মধ্যে সকল পরীক্ষায় একটা কোশ্চেন একটু জটিল থাকে। আপনি একটা কোশ্চেন ছাড়াও আপনি কিন্তু পাস করবেন, বাকিগুলো ভালো করতে হবে। তাহলে এখানে সেকেন্ড কন্ডিশন হলে এখানে মূল ভার্বের পাস্ট টেন্স হ্যাড হয়, ডাবল হ্যাড হচ্ছে এটা পাস্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে তো সেকেন্ড কন্ডিশনে পাস্ট পারফেক্ট হবে না এটা, আর এখানে ওয়ার তো হবে না। ওয়ার মানে হওয়া অর্থে, টাকা থাকা অর্থে ব্যবহার করা হয়। টাকা যদি থাকা অর্থে ব্যবহার করা হয় তাহলে নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স তো হবেই না এটা। আর এই দুইটার মধ্যে আমাদের ভাবতে হবে। দুইটার মধ্যে ভাবলে এটা যেহেতু সেকেন্ড কন্ডিশন, সেহেতু এখানে ডাবল হ্যাড না হয়ে একটা হ্যাড হবে। উত্তরটা তখন কি হবে বলুন, বি হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস, যে আমরা 4টা নিয়ম পড়েছি আপনাদের সাথে। 4টা নিয়মের সাথে আমাদের 7টা উদাহরণ দিয়েছি। এরকম উদাহরণ আরো আছে। মানে আপনি বাংলাদেশের সব চাকরি পরীক্ষা বলেন, জানার পরীক্ষা বলেন, সকল পরীক্ষাতে এই কন্ডিশনগুলোই সারাক্ষণ থাকে। এবং বাকি যেগুলো আছে আমরা সামনে ক্লাসে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের এখন 5 মিনিট সময় দিলাম আপনাদের মন্তব্যগুলো জানার জন্য, কার কি জানার আছে। আপনারা এখানে পেয়ে যাবেন, এরপরে আপনারা হোমওয়ার্ক পেয়ে যাবেন। এই যে পার্ট বি কন্ডিশনাল সেন্টেন্সের এক্সারসাইজগুলো এখানে আছে। এই এক্সারসাইজগুলো আমরা হোম দেখেন, এখানে দেখিয়ে দিলাম, এগুলো পিডিএফ চলে যাবে। এইগুলো উত্তর আমরা আপনাকে পড়া দেবো। আমরা যে কি করছি সেটা একটু দেখেন। আপনাদের মন্তব্য, আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রাখছি। এই যে আপনাদের এগুলো হোমওয়ার্ক, এগুলো করবেন, এর সাথে মিলে করা আছে, মানে আপনাকে আর অন্য কোথাও ভাবতে হবে না। তো আপনাদের মন্তব্যগুলো আমরা চাচ্ছি, কার কি বলার আছে একটু বলেন। আমি আস্কিং ক্লাস কেমন লাগছে এটা আমার কথা তো আমি বলতে পারি না। আমি আপনাদের বলবো যে আপনাদের প্রশ্নগুলো মিলিয়ে নিন। হ্যাঁ বলেন, এনি কোশ্চিন, কোনো মতামত, সেটা ভালো হোক আর মন্দ হোক। মন্ডল সাহেব আপনি কিছু বলেন আমাদেরকে। হ্যাঁ, আপনাদের মতামত চাচ্ছি, প্রশ্ন চাচ্ছি। প্রশ্ন করতে পারেন, এখান থেকে মতামত করতে পারেন। প্রশ্ন করতে পারেন, মতামত করতে পারেন। আচ্ছা, শেষে মন্ডল সাহেবকে আপনাদের জ্ঞাতার্থে সবাইকে বলে যাচ্ছি, আমাদের পিডিএফটা পেয়ে যাবেন, সিলেবাসটা, আর ক্লাসগুলো এভাবে চলবে। আর প্রাইমারি স্কুলের সিলেবাসটা কি থাকবে, এটা যখন প্রাইমারি স্কুলের আমরা সেমিনার করব তখন ওই সেদিন আপনাদের সিলেবাস এবং বিস্তারিত আলোচনা আপনাদের সেবান করা হবে। তো আমি যেহেতু আপনাদের কাছে আর প্রশ্ন পাচ্ছি না, তা সেহেতু এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এখানে সম্ভবত অনেকগুলো দেখেন, আমার জানা মতে এগুলো করে দিয়েছে, অনেকগুলো পিডিএফ আছে দেখেন। এখানে এগুলো সব আপনাদের উত্তর করতে হবে। এই যে দেখেন, এই যে সব কন্ডিশনাল সেন্টেন্স, আমরা কিন্তু বিচ্ছিন্ন কোথাও যাইনি, সব কন্ডিশনাল সেন্টেন্স। আমি এখানে কোথাও কোনো বিচ্ছিন্ন নিয়মে যাওয়া হয়নি, অর্থাৎ 4টা নিয়ম করা হয়েছে। আপনাদের এখানে সম্ভবত দেখি কতটা, দেখুন এই যে দেখেন এখানে 10টা, মাশাআল্লাহ
11টা 12টা এক্সারসাইজ করা আছে এবং এটার উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন কালকের মধ্যে। এই হলো কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনি আমাদের কথাগুলো শুনেন, বিশেষ করে ফারুক স্যার যে উপদেশগুলো দিয়েছেন সেটা শুনেন। আমাদের ক্লাস এগুলো রেগুলার থাকবেন, খাতা কলম নিয়ে থাকবেন। আপনারা আমাদের সাথে সবসময় মন্তব্য কমেন্ট করবেন, সুচিন্তিত মত দিবেন, আমরা যেন সামনে এগিয়ে যাই। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে দোয়া করে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।